এই রামায়ণ, এটার কি কোনো ঐতিহাসিক বা বাস্তবিক ভিত্তি আছে, নাকি এটা একটা কাহিনী? যদি কোনো ঘটনা ঘটেইনি, হুম। শুধুমাত্র গল্পকথা, সেইটা নিয়ে ভারতবর্ষেরও বহু জায়গায় বহু স্কাল্পচার করা আছে। তাহলে কতটা স্ট্রং তার শক্তি, কতটা শক্তিশালী কল্পনা হলে হুম। তিনি একদম ডিটো সমস্ত বর্ণনা দিতে পারেন। গবেষক হিসেবে আমার মনে হয়েছে যে কেউ তো কোথাও একজন ছিলেন। এবার আপনি একটা কথা বলুন আমাকে। আপনি এই আলোচনার মধ্যে বলছিলেন যে এইগুলোকে মাইথোলজি বললে খুব একটা ঠিক হবে না, রাদার দেন এটা আমাদের ইতিহাস। আমার প্রশ্নটা হচ্ছে, আপনি আপনার গবেষণার মধ্যে দিয়ে কি দেখেছেন যে এখানে তো অনেক সময় একটা তর্ক বিতর্ক হয় যে রামায়ণ একটা কল্পিত কাহিনী বনাম রামায়ণ একটা ইতিহাস, রামচন্দ্র আসলে ছিলেন কি ছিলেন না, সেই প্রশ্নে। তা এই রামায়ণ, এটার কি কোনো ঐতিহাসিক বা বাস্তবিক ভিত্তি আছে, নাকি এটা একটা কাহিনী? দেখুন, ঐতিহাসিক ভিত্তি যদি বলতে হয়, কোনো ঘটনা যদি না ঘটে থাকে, এটা আমি ব্যক্তিগতভাবে হুম। মনে করি, আমার গবেষণার থেকে আমি যেটা মনে করছি, ধরুন যদি কোনো ঘটনা ঘটেইনি, হুম। শুধুমাত্র গল্পকথা, সেইটা নিয়ে ভারতবর্ষেরও বহু জায়গায় বহু স্কাল্পচার করা আছে। বহু মন্দিরেতে আপনি যদি ইলোরাতে যান, যেটা হুম। আমাদের বহু প্রাচীন মন্দির, আপনি ইলোরার যদি 16 নম্বর কেভ, যেটা আমাদের কৈলাস মন্দির, হুম। কৈলাস মন্দিরের ঢোকার প্রবেশপথের একদিকে বিরাট স্কাল্পচার হচ্ছে রামায়ণের, আর একদিকে বিরাট স্কাল্পচার হচ্ছে মহাভারতের। হুম। আপনি সেটাকে দর্শন করে নায় ঢুকবেন, নায় বেরোবেন। বেরোবে। এগুলো হচ্ছে আমাদের জীবনের কথা। এবার বহু ঐতিহাসিক এবং গবেষক যারা এই নিয়ে, আর্কিওলজিস্ট, হুম। এবং যারা তারা কাজ করছে যখন, তখন দেখা যাচ্ছে যে অনেক প্রাচীন ধ্বংসাবশেষ থেকে কিছু মূর্তি পাওয়া যাচ্ছে, কিছু ভাঙা টুকরো পাওয়া যাচ্ছে, যেগুলো হয়তো সেই যুগের। এবং এই বিষয়ে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ কাজ করেছেন, সেটা কে মোহাম্মদ স্যার করেছেন, যিনি অযোধ্যা, যেটা বোধহয় উনি অনেক বছর আগে স্টুডেন্ট লাইফে তখন ছিলেন, উনি যখন প্রফেসরের সাথে কাজ করতেন, পরবর্তীকালে তো সেটা আপনারা সবাই জানেন। তো কে মোহাম্মদ স্যারকেও আমি এই প্রশ্নটা করেছিলাম, যে প্রশ্নটা আপনি আমাকে করছেন। তো স্যার বলছিলেন যে অনিতা দেখো, আমাদের এই ইতিহাস বলে যেটাকে আমরা বলি, হুম। সেটা লেয়ার বাই লেয়ার। এবার প্রচুর জিনিস যেটা নষ্ট হয়ে যায়, ধরুন প্রাকৃতিক বিপর্যয়, সেটাকে আপনি রক্ষা করতে পারছেন না। আমাদের চোখের সামনেই আমরা দেখছি যে ব্রিজ ট্রিজ সমস্ত ধুয়ে মুছে চলে যাচ্ছে, হুম। বাড়ি ঘর হুম। ভেঙে হুম। পড়ছে, এগুলো দেখছি। এবার সেই লেয়ারের উপর লেয়ার যখন সময়ের সাথে সাথে, কালের সাথে সাথে ঢাকা পড়ে যাচ্ছে, এইবার সেটাকে খুঁড়তে খুঁড়তে যেগুলো বেরোচ্ছে, সেগুলো তাদের দৃষ্টিভঙ্গিতে বলছে এগুলো এত প্রাচীন জিনিস, এগুলো এখানে ছিল বা এখানে ঘটেছিল। হুম। এটা একটা মত। এবার আর একটা মত হচ্ছে যে, যেটা আপনি বলছিলেন যে কল্পকাহিনী বা যেটাই হোক, কিন্তু আমার মনে হয় একটা সময় গিয়ে যে আচ্ছা, যদি এগুলো সবটাই কল্পকাহিনী হবে, তাহলে কল্পনাতে মানুষ এত দূর কি করে দেখতে পায়? মানে প্রতিটা স্থান, প্রতিটা জায়গা, হুম। এই সমস্তগুলো এখনো কি করে রয়ে গেছে? এগুলো তো, ধরুন কল্পনাতে মানুষ একটা গল্প লিখতেই পারে, আমরা হুম। হাজার হাজার হুম। গল্প পড়ি, হুম। বিশেষ করে বাঙালিরা আমরা পড়াশোনা বা গল্প পড়তে ভালোবাসি, প্রচুর গল্পের বই। কিন্তু সব জায়গাকার সব নাম আজকে ইন্টারনেটের যুগে বসে আমরা হয়তো গুগল সার্চ করে পেয়ে যেতে পারি। কিন্তু তখনকার দিনে তাহলে যারা লিখেছেন, এবং যারা লিখেছেন, বাল্মীকি মুনি যদি প্রথম হন, আমরা আদি কবি বলছি, তো যদি তার কল্পনাকেও যদি আমি ধরে নিই, তাহলে কতটা স্ট্রং তার শক্তি, কতটা শক্তিশালী কল্পনা হলে হুম। তিনি একদম ডিটো সমস্ত বর্ণনা দিতে পারেন। হুম। কিন্তু সেই জন্য, এবং তারপর যখন আবার দেখছি, ধরুন এই যে ক্যাম্বোডিয়ার আঙ্কোরভাট মন্দির, প্রচুর পুরনো মন্দির, বিরাট। তো তার মানে দেয়ালের পর দেয়াল জুড়ে রামায়ণের বিশেষ করে, মহাভারত অতটা অ্যাকসেপ্টেবল নয় সাউথ ইস্ট এশিয়াতে আমি দেখছি, যতটা রামায়ণ। আচ্ছা। রামের জনপ্রিয়তা অনেক বেশি। তো কোথাও গিয়ে তখন মনে হয়েছে এই বিষয়টা এমন একটা প্রশ্ন, তো আমি তো বৈজ্ঞানিক বা আর্কিওলজিস্ট নই যে আমি আপনাকে ডেট, সাল, তারিখ বলতে পারবো। কিন্তু পারিপার্শ্বিক পরিস্থিতি, সেখান থেকে প্রাপ্ত জিনিসপত্র,
বা আমাদের যে প্রাচীন গ্রন্থ, এগুলো সবকিছু মিলিয়ে মনে হয় যে আচ্ছা, আমি এক এক সময় ভাবি, ধরুন আমার বা আপনার হুম। 10ম পূর্বপুরুষ কে ছিলেন, কজন আমরা তার নাম বলতে পারি, একদমই চাই। তাই না? আপনি 10ম পূর্বপুরুষ কি 14 পূর্বপুরুষের নাম মনে রেখেছেন, বা তাদের কোনো ছবি আছে কিনা, তাদের কোনো অস্তিত্ব আছে কিনা যদি আমাকে কেউ জিজ্ঞেস করে, আমি তো দেখাতে পারবো না, স্বাভাবিক। খুব স্বাভাবিকভাবে দেখাতে পারবো না। তার মানে কি সেই মানুষটা ছিলেন না? তার মানে কি তার কোনো অস্তিত্ব কোনো কালেই ছিল না? তা তো হতে পারে না। তো সেক্ষেত্রে আমি এই বিষয়ে একজন খুব বড় গবেষক আছেন, যিনি হরপ্পা সিভিলাইজেশন নিয়ে কাজ করছেন। হ্যাঁ, আচ্ছা, কি নাম? হরপ্পা সিভিলাইজেশনের আমেরিকান প্রফেসর ছিলেন এই আসামে। আমি খুব আচ্ছা। নামটা আমি আপনাকে জাস্ট স্কিপ করে হ্যাঁ, যাচ্ছে। হ্যাঁ। তো উনি ব্যাংকক ন্যাশনাল মিউজিয়ামে উনি এসেছিলেন। তো ওনাকে আমি জিজ্ঞেস করছিলাম যে আচ্ছা, এই যে প্রাচীন মাউন্ট, হরপ্পা মানে আমাদের কাছে কি, সেই আমরা ছোটবেলায় বইতে দেখে এসেছি একটা স্তূপ, মাউন্ট স্তূপ হ্যাঁ। মতন। তো এইটা, তো এর থেকে কি করে বোঝা যাচ্ছে যে কেন ধ্বংস হলো, কেন এটা মানে রিভাইভই বা করেছিল কিভাবে, বা কিভাবে এই সভ্যতা ছিল? তো উনি বলছেন, দেখো এটা এতগুলো জিনিস ম্যাটার করে। নদীর গতিপথ ঘুরে যায়। যে জায়গাটা একসময় শস্য শ্যামলা ছিল, নিমেষে গঙ্গা যদি রুট পরিবর্তন করে, তাহলে পুরো জায়গাটার সবকিছু চলে যাবে। শুধু শুকিয়ে যাবে নয়, তাকে কেন্দ্র করে যে সভ্যতা তৈরি হচ্ছে, তখন সেই সভ্যতাটাকেও সরে যেতে হবে। আপনি তো নদী ছাড়া বাঁচবো না। নদী কেন্দ্রিক সভ্যতা তো, যেখানেই পৃথিবীর বড় বড় সভ্যতাগুলো তৈরি হয়েছে, সব নদীর পাশাপাশি আজকের ডেটেও বাঁচবো না। আজকের ডেটেও বাঁচবো না। হ্যাঁ, টেকনোলজির যুগেও যদি নদী ঘুরে যায় বাঁচবেন না। বা নদী গতিপথ পরিবর্তন করে অন্য দিকে চলে গেল, তাহলে যদি চেঞ্জ হয়ে যায়, আচ্ছা, তার সঙ্গে ভূমিকম্প থাকছে, তার সঙ্গে আরো অনেক রকম রোগ। এই যে ধরুন, আজকে আমরা কোনো অন্য বড় মহামারী দেখিনি, কিন্তু কোভিড আমরা দেখেছি। কোভিডেতে আমরা কি দেখেছি? আমরা গ্রামের পর গ্রাম, শহরের পর শহরকে উজাড় হয়ে যেতে দেখেছি। আজ লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। আমাদের দেশের নয় পপুলেশন খুব ঘন বলে হয়তো আমরা অতটা রিয়েলাইজ করিনি, কিন্তু বিদেশের এমন কিছু কিছু জায়গা আছে যেখানে হয়তো 14-15টা ঘর, মানে বাড়ি নিয়ে একটা ছোট ছোট গ্রাম, হয়তো দেখা গেল সেই গ্রামের প্রত্যেকের হয়েছে। তো সেই গ্রামটা তার কালে কেউ রইল না। কিন্তু রইল না মানে, যদি তার উত্তরপুরুষ কেউ এসে জানতে চায়, তার পূর্বপুরুষ তো কেউ তো ছিল। তো আমি গবেষক হিসেবে আমার মনে হয়েছে যে কেউ তো কোথাও একজন ছিলেন যিনি এই কাজগুলো করেছিলেন। এবং এই যে স্ত্রীকে উদ্ধার করা, বা এই যে বাবার আদেশে আমি চলে যাচ্ছি, আমার কালকে রাজা হবার কথা, আমি আজকে জানলাম যে না, আমি রাজা তো হবই না, আমাকে 14 বছরের জন্য চলে যেতে হবে। তো এগুলো হচ্ছে একটা শিক্ষা। এই যে ওবিডিয়েন্সি, আপনাকে বলছিলাম না যে দক্ষিণ পূর্ব এশিয়াতে যে ওবিডিয়েন্সিটা আছে, এটা হচ্ছে ওবিডিয়েন্সি। তো এই যে আমার মনে হয় রামায়ণ আমাদের জীবন কথা। আমরা যদি দেখুন, রামায়ণ আজকের জিনিস তো নয়। আজকে রামায়ণ রাজনীতির বিচারেই হোক কি সমাজনীতির বিচারেই হোক, রামায়ণ বাল্মীকি মুনি আজকে লেখেননি। হ্যাঁ, আর অযোধ্যাও আজকের নগরী নয়, সে বহু প্রাচীন নগরী। এখন আমি সেসবের কোনো যুক্তিতর্ক, মানে আমার হয়তো সেটা বলার মতন যদি ডেট কাল নির্ধারণ করে বলতে বলেন সেটা, কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, আমার খুব ভালো লেগেছে কাজ করতে গিয়ে যে আমাদের একটা মহাকাব্য, এটা তো ভারতবর্ষের একটা মহাকাব্য, ভারতের বাইরে ইলিয়াড ওডিসি ছাড়া রামায়ণ মহাভারতের মতন কোনো মহাকাব্য পৃথিবীতে নেই। এবং আজকের ডেটে ধরুন ইলিয়াড ওডিসির কে কেন্দ্র করে কোনো পলিটিক্যাল পট পরিবর্তনও হয় না। সো রামায়ণ মহাভারত আজকের ডেটে সো রেলিভেন্ট কি হয়তো কোথাও কোথাও ভোটের বিচারেও চলে আসে। তা যাই হোক, আমি সেটা তো একটা গবেষককে আমি রাজনীতির মধ্যে আনতে চাইছি না, সেটা তো একটা পার্ট। বাট কিন্তু দেখুন, শুধু সেটা ছাড়াও ইলিয়াড ওডিসিকে নিয়ে কিন্তু কোথাও এত কাজ হয়